ওকে, আজকে আমরা কথা বলবো সেল অ্যান্ড সেল মেমব্রেন নিয়ে। সেল কি এটা আমরা সবাই জানি। সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এনি লিভিং বডি অর লিভিং অর্গানিজম। অর্থাৎ বলতে গেলে সেলই হচ্ছে আমাদের সব কিছু। সো এটা যদি আমাদের একটা সেল হয় তাহলে এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, যার আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে ডিফারেন্ট অর্গানালিজ থাকে, অক্লুশনস থাকে, এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। এছাড়া নিউক্লিয়াসের গঠন সম্পর্কেও আমরা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি। তো আজকে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে সেল মেমব্রেন নিয়ে কথাবার্তা বলবো। কারণ সেল মেমব্রেনটা ভালো মতো বুঝতে পারলে আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট বুঝতে পারবো, মেমব্রেন ট্রান্সপোর্ট বুঝতে পারলে আমরা মেমব্রেন পটেনশিয়াল ভালো মতো বুঝতে পারবো। মোট কথা হচ্ছে আমরা সেল ফিজিওলজিটা খুব ভালো মতো বুঝতে পারবো। তো এই সেল মেমব্রেনের প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই মেমব্রেনটা হচ্ছে দুইটা লেয়ারে গঠিত। এটার নাম হচ্ছে লিপিড বাইলেয়ার। বাই কথার অর্থ হচ্ছে দুই, যার মানে হচ্ছে লিপিডের দুইটা লেয়ার দ্বারা হচ্ছে এই সেল মেমব্রেনটা গঠিত হয়। তবে এখানে লিপিড ছাড়াও প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সেল মেমব্রেনে লিপিডের থেকে প্রোটিনের পরিমাণ বেশি। লিপিড যেখানে হচ্ছে 42%, সেখানে প্রোটিন হচ্ছে 55%, অ্যান্ড কার্বোহাইড্রেট হচ্ছে অনলি 3%-এর মতো। সেল মেমব্রেনটা যে মলিকুল দ্বারা গঠিত সেটার নাম হচ্ছে ফসফোলিপিড। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে টেল পার্ট। হেড পার্টটা হচ্ছে ফসফেট অ্যান্ড টেল পার্টটা হচ্ছে লিপিড। যদি এক্স্যাক্টলি বলতে চাই তাহলে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হেড পার্টটা হচ্ছে পোলার, অর্থাৎ এটা ওয়াটার সলিবল, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ এটা পানিকে আকর্ষণ করে। অন্যদিকে টেল পার্টটা হচ্ছে হেড পার্টের বিপরীত, অর্থাৎ এটা নন পোলার, অর্থাৎ ওয়াটার ইনসলিবল, অর্থাৎ হাইড্রোফোবিক, অর্থাৎ এটা পানিকে ভয় পায়। এখন আমরা যদি হচ্ছে এই সেল মেমব্রেনটাকে একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এই ফসফোলিপিডের দুইটা লেয়ার মুখোমুখি হয়ে আমাদের সেল মেমব্রেনটা গঠন করে। কিন্তু কথা হচ্ছে এই স্ট্রাকচারটা এরকম কেন, কেন এরা মুখোমুখি হয়ে অবস্থান করতেছে? এটার আনসারটা খুব ইজি। আমরা জানি যে সেলের ভিতরে থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা আইসিএফ, আর সেলের বাইরে থাকে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড বা ইসিএফ। অ্যান্ড আইসিএফটা হচ্ছে অ্যাকুয়াস অ্যান্ড ইসিএফটাও হচ্ছে অ্যাকুয়াস, অর্থাৎ সেলের ভিতরেও পানি বাইরেও পানি। দুই পাশে পানি থাকার কারণে এই ফসফোলিপিড মলিকুলের দুইটা হেড পার্ট বাইরে এবং ভিতরের দিকে থাকে, অপরদিকে লিপিড পার্ট অর্থাৎ ফ্যাটি অ্যাসিড পার্টগুলো মুখোমুখি থাকে, যারা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ এরা পানির থেকে দূরে থাকতেছে। সো আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে হচ্ছে লিপিড বাইলেয়ারটা কেন এইভাবে গঠিত হচ্ছে। যেহেতু সেল মেমব্রেনটা লিপিডের দুইটা লেয়ার দ্বারা গঠিত, সেহেতু আমরা বলতে পারি যে লিপিড সলিবল যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো খুব সহজেই এই সেল মেমব্রেনের মধ্য দিয়ে যাওয়া আসা করতে পারবে। যেহেতু সেল মেমব্রেনগুলোর মধ্যে সামান্য পরিমাণ ফাঁকা কিছু জায়গা থাকে, সেহেতু ভেরি ভেরি স্মল যে পার্টিকেলসগুলো থাকে, সাবস্টেন্সগুলো থাকে, সেগুলো খুব ইজিলি এটার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু পোলার সাবস্টেন্স যেগুলো আছে, অর্থাৎ যাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা পার্ট থাকে, তারা হচ্ছে এই সেল মেমব্রেনের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে না, কেননা লিপিড বাইলেয়ার তাদেরকে বিকর্ষণ করে। সো তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা একটা প্রোটিনের সাহায্যে সেলের ভিতরে প্রবেশ করে, যেখানে প্রোটিনের পেপটাইড বন্ডগুলো একত্রিত হয়ে একটা চ্যানেলের মতো তৈরি করে, অ্যান্ড এই চ্যানেলের মধ্য দিয়ে হচ্ছে এই পোলার সাবস্টেন্সগুলো সেলের ভিতরে প্রবেশ করে। এগুলো হচ্ছে চ্যানেল প্রোটিন। চ্যানেলগুলো অ্যাকুয়াস বা পানি দ্বারা পূর্ণ থাকে, যে কারণে হচ্ছে এই পোলার সাবস্টেন্সগুলো খুব ইজিলি এই চ্যানেলের মধ্য দিয়ে সেলের ভিতরে প্রবেশ করতে পারে। লিপিড বাইলেয়ারের স্ট্রাকচারটার দিকে যদি আমরা একটু ভালো মতো দেখি তাহলে দেখব যে এটার আউটার লিপলেটে যে লিপিডগুলো থাকে অ্যান্ড ইনার লিপলেটে যে লিপিডগুলো থাকে সেগুলো একটু আলাদা। যেমন আউটার লিপলেটে থাকে হচ্ছে ফসফেটিডাইলকোলিন অ্যান্ড স্যাফিঙ্গোমাইলিন, আর ইনার লিপলেটে যে লিপিডগুলো থাকে সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ফসফোটিডাইল ইথানোলামাইন অ্যান্ড হচ্ছে ফসফোটিডাইল সেরিন। অর্থাৎ এই দুইটা লেয়ারের মধ্যে কিছু এসিমেট্রি থাকে। এই এসিমেট্রিটা থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে ইনার লিপলেট অ্যান্ড আউটার লিপলেটে যে মেমব্রেন প্রোটিনগুলো থাকে সেগুলোর মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা সেটা হচ্ছে যে এটার ইনার লিপলেটে অর্থাৎ সেলের ভিতরের দিকে কোনো কার্বোহাইড্রেট থাকে না, কিন্তু সেলের বাইরের দিকে কার্বোহাইড্রেটগুলো থাকে।
এই যে লিপিড বাইলেয়ারটা আমরা দেখতেছি এর মলিকুলগুলো কিন্তু ফিক্স হয়ে বসে থাকে না, এদের মধ্যে আমরা একটা ফ্লুইডিটি দেখতে পাই যেটা হচ্ছে ল্যাটারাল টু ল্যাটারাল দিকে হচ্ছে মুভমেন্ট করে। তো এই ফ্লুইডিটি থাকার কারণে একটা সেলের কিছু সুবিধা হয়, অর্থাৎ সেলটি কিছু কাজকর্ম করতে পারে। যেমন প্যানক্রিয়াটিক বিটা সেলকে আমরা ধরতে পারি, যার মধ্যে ইনসুলিন তৈরি হয় অ্যান্ড এই ইনসুলিনটাকে সেলের বাইরে পাঠানো প্রয়োজন পড়ে। সো সেলটা ফ্লুইডিটিটাকে ইউজ করে পদার্থগুলোকে সেলের বাইরে পাঠায় অ্যান্ড এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। আবার এটা যদি কোনো ডাব্লিউবিসি সেল হয় তাহলে সে কি করবে, একটা ব্যাকটেরিয়া সেলকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে, অর্থাৎ সে ব্যাকটেরিয়া সেলটাকে খেয়ে ভিতরে নিয়ে আসবে, এটাকে বলা হবে এন্ডোসাইটোসিস। এছাড়া কোনো কারণে যদি সেল মেমব্রেনটা ইনজুর্ড হয় তখন হচ্ছে এই ফ্লুইডিটিটাকে ইউজ করে লিপিড বাইলেয়ারটা এসে সেই ইনজুর্ড জায়গাটাকে হচ্ছে ফিল আপ করে, অর্থাৎ সেলের বায়োজেনেসিস হয়। লিপিড বাইলেয়ারটার মধ্যে মাঝে মাঝে স্পেশাল টাইপ অফ কিছু লিপিড দেখা যায় যেগুলোকে বলা হয় কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা সেলের ফ্লুইডিটিটাকে মেনটেন করে। সো আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ফ্যাক্টর সেলের ফ্লুইডিটিটাকে মেনটেন করে। নাম্বার 1 হচ্ছে কোলেস্টেরল। লিপিড বাইলেয়ারের মধ্যে যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে স্বভাবতই হচ্ছে যে এই মেমব্রেনের ফ্লুইডিটি বা নড়াচড়া কমে যাবে। নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যদি আমরা বাড়ায় দিই তাহলে সেলের অ্যাক্টিভিটি বেড়ে যাবে অ্যান্ড সেলের ফ্লুইডিটিও বেড়ে যাবে। নাম্বার 3 হচ্ছে লিপিড বা ফ্যাটি অ্যাসিডগুলোর স্যাচুরেশন। যখন স্যাচুরেশন বেড়ে যাবে তখন এরা একে অপরের সাথে খুব ভালোভাবে, শক্তভাবে, দৃঢ়ভাবে সংযুক্ত হবে, অর্থাৎ সেল মেমব্রেনের ফ্লুইডিটিটা কমে যাবে। সেল মেমব্রেনের কিছু কিছু জায়গায় যে ফসফোলিপিড মলিকুলগুলো আছে এরা একে অপরের খুব কাছাকাছি এসে অবস্থান করে অ্যান্ড লিপিড বাইলেয়ারটার মাঝখানে যে কোলেস্টেরলগুলো থাকে সেগুলো পরিমাণে একটু বেশি থাকে এবং এটাকে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন র্যাপ করে রাখে যেটা হচ্ছে রিসেপ্টর প্রোটিন। এই রিসেপ্টর প্রোটিনটার কাজ হচ্ছে সে একটা মলিকুল যেমন ইনসুলিনের সাথে বাইন্ড করে অ্যান্ড বাইন্ড করে সেলের ভিতরে একটা স্টিমুলেশন পাঠায়। এই স্ট্রাকচারটাকে বলা হয় লিপিড র্যাপ। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কিছু কিছু মলিকুলের স্ট্রাকচার বড়, এরা সেলের ভিতরে আসতে পারে না, সো এরা হচ্ছে একটা প্রোটিনের হেল্প নেয় যেমন ইনসুলিন। অন্যদিকে কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে ছোট, যেমন থাইরক্সিন, যাদের রিসেপ্টর সেলের ভিতরে থাকে, অর্থাৎ এরা খুব ইজিলি সেলের ভিতরে চলে আসতে পারে। সেল মেমব্রেনের মধ্যে যেসব প্রোটিন থাকে তারা মূলত দুই প্রকার। একটা হচ্ছে যে লিপিড বাইলেয়ার দুইটাকেই ক্রস করে সেলের বাইরে থেকে সেলের ভিতর পর্যন্ত থাকে, এগুলাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। যেহেতু এরা সেল মেমব্রেনের দুইটা লেয়ারকেই হচ্ছে ভেদ করে সেহেতু এটাকে ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়। আরেকটা প্রোটিন থাকে যেগুলো হচ্ছে হয় আউটার লিপলেটের সাথে থাকে অথবা ইনার লিপলেটের সাথে থাকে অথবা যে ইন্টিগ্রাল প্রোটিন আছে সেটার সাথেও যুক্ত থাকতে পারে, এগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল যে প্রোটিনগুলো আছে এরা মূলত হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ এরা একটা পদার্থকে চেঞ্জ করে অন্য একটা পদার্থে পরিণত করে। এই দুই ধরনের প্রোটিনের মধ্যে ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা অনেক রকম থাকতে পারে অ্যান্ড এটার অনেক ফাংশন রয়েছে। আমরা কিন্তু অলরেডি ইন্টিগ্রাল প্রোটিনের দুইটা টাইপ দেখে ফেলেছি। একটা হচ্ছে যে চ্যানেল হিসেবে কাজ করে সেটা হচ্ছে চ্যানেল প্রোটিন, আর একটা প্রোটিন হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করতেছে সেটা হচ্ছে রিসেপ্টর প্রোটিন। আরেক টাইপ অফ ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে যারা সেল মেমব্রেনে অবস্থান করে অ্যান্ড সেল মেমব্রেনের বাইরের কোনো একটা সাবস্টেন্সকে ধরে নিজের ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে সেটাকে চেঞ্জ করে সেলের ভিতরে নিয়ে আসে, অথবা এটা সেলের ভিতরের কোনো একটা সাবস্টেন্সকে ধরে সেলের বাইরে নিয়ে যায়, এটাকে বলা হয় ক্যারিয়ার প্রোটিন। আরেক ধরনের ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে যারা পেরিফেরাল প্রোটিনের মতো কাজ করে, অর্থাৎ এরা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। আরেক ধরনের ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে যারা হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার যে সাইটোস্কেলিটনগুলো আছে সেগুলোর সাথে বাইন্ড করে, অর্থাৎ সেগুলোর মধ্যে লিঙ্ক তৈরি করে অ্যান্ড এভাবে হচ্ছে তারা একটা সেল থেকে আরেকটা সেল অথবা এক্সট্রাসেলুলার সাবস্টেন্সের সাথে ইন্ট্রাসেলুলার সাবস্টেন্সের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে, এদেরকে বলা হয় লিঙ্কার প্রোটিন।
এখান থেকে একটা বেসিক আমরা একটু শিখে ফেলি, সেটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে রয়েছে আমাদের ডিএনএ, অ্যান্ড ডিএনএর মধ্যে রয়েছে আমাদের জিন। এই জিনের নির্দেশেই হচ্ছে আমাদের এমআরএনএ তৈরি হয়, অ্যান্ড এমআরএনএ থেকে তৈরি হয় আমাদের প্রোটিন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের প্রসেস। অর্থাৎ এই ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমেই নিউক্লিয়াস থেকে আমাদের যে ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল প্রোটিন রয়েছে সেগুলো তৈরি হয়। আমরা এখন কথা বলবো হচ্ছে সেল মেমব্রেন কার্বোহাইড্রেট নিয়ে। আমরা একটু আগেই বলেছি যে আউটার লিপলেট অ্যান্ড ইনার লিপলেটের যে ফসফোলিপিডগুলো রয়েছে সেগুলোর এসিমেট্রির কারণে কেবলমাত্র আউটার লিপলেটে অর্থাৎ সেলের বাইরের দিকেই হচ্ছে কার্বোহাইড্রেটগুলো থাকে। কার্বোহাইড্রেটগুলো যখন হচ্ছে মেমব্রেন লিপিডের সাথে সংযুক্ত হবে তখন সেটাকে বলা হবে গ্লাইকোলিপিড। যখন এগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন অথবা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনের সাথে যুক্ত হবে তখন সেগুলোকে বলা হবে গ্লাইকোপ্রোটিন। আরেকটা স্পেশাল টাইপ অফ কার্বোহাইড্রেট রয়েছে যেটা হচ্ছে প্রোটিন কোরের সাথে যুক্ত হয়, সেটাকে বলা হবে প্রোটিওগ্লাইক্যানস। এই তিনটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সগুলো হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে, অর্থাৎ এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করে। এটা মাঝে মাঝে রিসেপ্টর হিসেবে কাজ করে, আবার মাঝে মাঝে হচ্ছে সেল অ্যাডিশন হিসেবে কাজ করে, অর্থাৎ একটা সেলের সাথে আরেকটা সেলকে যুক্ত করতে সাহায্য করে। আবার এরা হচ্ছে সেলের মধ্যে একটা এক্সটার্নাল নেগেটিভিটি ক্রিয়েট করে, যেটা হচ্ছে অন্যান্য ক্ষতিকর সাবস্টেন্সগুলোকে হচ্ছে রিপেল করে, অর্থাৎ ওগুলোকে সেলের কাছাকাছি আসতে দেয় না। সো আজকে পর্যন্তই, এটাই ছিল সেল অ্যান্ড সেল মেমব্রেন নিয়ে বেসিক কথাবার্তা। আশা করি সবাই উপকৃত হবে। ধন্যবাদ।